আজকে মাত্র এই কটাই কাঠ পেলাম, কালকে এই কয়েকটা কাঠ দিয়েই চালাতে হবে। আজ তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে। হে আমার ভোলে বাবা, রক্ষা করো। বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব, তারপর কিছু খাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হে ভগবান, এ কিসের শব্দ? এ তো খুবই ভয়ঙ্কর। তাড়াতাড়ি এখান থেকে পালা রঘু। তুমি কে? কে তুমি? আমি হলাম ভূত। ভূত? ভূত ভাই দেখো, আমি কিছুই করিনি। জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি। তুমি যদি চাও তো সব কাঠ রেখে দাও, কিন্তু আমাকে যেতে দাও। আমি জানি এটা যে তুমি কিচ্ছু করনি, কিন্তু কি করব, সবই আমার এই পেটের দোষ। আমায় আমার খিদে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে। ভূত ভাই, এই রাবণের মতো হেসে ভয় দেখিও না, আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আরে পাগল আছিস নাকি তুই? স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না। তো কার জন্য করে? ছাগলের, যাকে সে প্রতিদিন কেটে খায়। আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব। না ভূত ভাই, আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয়। ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই। আর এমনিতেও যতক্ষণ না এই কাঠগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি, ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না। আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই, আমরা আগে থেকেই মরে রয়েছি। আমায় ছেড়ে দাও ভূত ভাই। তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর, আমার থেকেও অনেক ভয়ঙ্কর। তাও কি করব, ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি? আরে তো বলো না ভূত ভাই, তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনই কেটে নিয়ে আসছি, সারা মাস চলে যাবে। আরে বোকা হাঁদা একটা, একটু পড়াশুনো করিসনি? একটা কথা ছিল। কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি? আরে পাগল, এখানে ঘোড়া হলাম আমি। কিন্তু তুমি তো ভূত। আরে এই মানুষ, আমাকে তুই বিরক্ত করিস না। আমি প্রথম থেকেই পরিশ্রান্ত। আমার এখন খিদে পেয়েছে, আমি তোকে ছাড়তে পারবো না। ক্ষমা করিস আমায়। এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে। যদি ওকে খাবার লোভ দেখাই তাহলে বেঁচে যাব। এক মিনিট ভূত ভাই, আমার কথা শোনো, তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও। তাড়াতাড়ি বল। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো, মায়ের দিব্যি বলছি। দিনটা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু যদি তুই না আসিস তবে? আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি ভূত ভাই। আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো। তোর কথা তো ঠিকই, কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। শোন, যদি তুই আমার খিদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায়। বল, কি বলছিস? আমি তো বলেই দেব, কিন্তু তুমি কি করে জানলে যে আমি খুব গরিব? আরে যেসব মানুষ বনের গাছ কেটে কাঠ বেচে সংসার চালায়, তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি? কথা বলছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ। ঠিক আছে রাবণ ভাই, মানে ভূত ভাই, আমি বুঝতে পেরেছি। আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসবো। ঠিক আছে, যা। কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে? হ্যাঁ, আমার কাছে চানা আছে। ঠিক আছে, তাই দে ভাই। আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি, কিন্তু কাল কিন্তু একদম, হ্যাঁ, যা এখন। চানাটা ভালোই। আচ্ছা ঠিক আছে ভূত ভাই,
খুব বাঁচা বেঁচে গেছি। তারপর কি হলো? আরে তারপর আবার কি হবে, বেঁচে গেছি। না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো। আরে সেসব তো ঠিক আছে, এখানে এখন আমাদের দুজনেরই খাবার জুটছে না, ওকে কি করে খাওয়াবো? তুমি চিন্তা করো না, আমি কিছু ভেবে রেখেছি। অনেকদিন ধরেই তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের সব খাবারও খেয়ে নিতে। এবার দেখো তোমরা কেমন শাস্তি দিই আমি তোমাদের। আরে এখানে কার সাথে কথা বলছো? ভূত ভাইয়ের খাবারের সঙ্গে। আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান, তাই তো তোমাকে বিয়ে করেছি আমি। আমি খুব ভালো করেই জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছ, কিন্তু ঠিক আছে, আমার স্ত্রী বলে কথা। এক্ষুনি আসছে ভূত ভাইকে এটা খাইয়ে, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। ভূত ভাই, এই নাও, তোমার জন্য খাবার এনেছি। ভূত ভাই, আমি কি যাব? আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি। এই নে তোর পুরস্কার। সোনার মুদ্রা, এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না। ধন্যবাদ ভূত ভাই, আমি কালকে খাবার নিয়ে আবার আসবো। হ্যাঁ, কালকে আমি আবার আসবো। ঘুরবে, কালকে আবার আসবো। এই যে সুন্দরী, এই দেখো সোনার মুদ্রা। আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আমরা বড় লোক হয়ে যাব। কিন্তু কে দিল? আরে কে দেবে তাকে? ভাই দিয়েছে। আসল তো? সোনার আসল এটা। মানুষ বোকা বানাতে পারে, ভূত নয়। ছাড়ো এসব, তুমি উনুন জ্বালাও, আমি সোনার দোকানে এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা শোনো, তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো, আর সব সময় তোমার কাছেই রেখো, যাতে কোনো অশুভ ছায়া তোমার চারপাশে না ঘোরে। ঠিক আছে। নমস্কার মালিক। হ্যাঁ, নমস্কার নমস্কার। ব্যাপার কি রঘু তোমার? বলো, কিভাবে সেবা করতে পারি তোমার? দেখুন মালিক, আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো। আর এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা আবার কোত্থেকে পেল? লোকটা জঙ্গলে কোনো গুপ্তধন পেয়ে যায়নি তো? ঠিক আছে, ওকে টাকা দিয়ে দিই, তারপরে খোঁজ নেব। এটা কোথা থেকে পেলে তুমি? কোনোভাবে চুরির মাল তো নয়? আরে না মালিক, এটা চুরির নয়, এটা সততার পুরস্কার। আপনি টাকা দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। এখন একে সঠিক দাম দিয়ে দিই, পরে আমি দেখব যে স্বর্ণ মুদ্রাটাও পেল কোত্থেকে। আচ্ছা মালিক, আমি চলি। কি গো, এই দেখো কি এনেছি আমি তোমার জন্য। সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি। আর এই দেখো, তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না? আর হ্যাঁ, গঙ্গা জলও আমি কিনে নিয়েছি, যেটা সব সময় নিজের কাছে রাখবো। আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে, তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি। আচ্ছা, এবার কিছু রান্না করো, খুব খিদে পেয়েছে। কালকে সকালে কাজে বেরোতে হবে। আমি বরং গাছে উঠে লুকিয়ে থাকি, ওখান থেকেই রঘুর ওপর নজর রাখবো।
কি গো, আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি। এখন আবার চললো কোথায়? ধাওয়া করতে হবে। ভূত ভাই, এই নাও খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো, তাজা খাবার। ঠিক সময় এসেছিস তুই ভাই, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। খুব জোরে খিদে পেয়েছে আমার, দে খাবার দে। যে রঘু, আমি থাকতে তুমি পাবে সোনা। ওই সোনা হলো আমার, শুধু আমার। চলো এখন ওই মুদ্রা দিয়ে দাও আমায়, তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। দিয়ে দাও আমায়। মালিক লোভের বশে আমার পিছু নিয়েছিল, যদি কালকে অন্য কেউ জানতে পারে তাহলে সেও আমার পিছু নেবে। আর কতদিন আমি ভূতের সঙ্গে এইসব করতে থাকবো? যদি কোনোদিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে। যাই হোক না কেন, এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে। আরে হ্যাঁ, আমার কাছে তো গঙ্গা জল আছে, যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে। কি ভাবছো রঘু? তুমি ওই স্বর্ণমুদ্রা আমায় দেবে নাকি প্রাণে মরবে? আরে মালিক, আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন। যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন। ভিতরে গিয়ে বলুন। ভেতরে গিয়ে আবার কি বলবো? বেশি কিছু না, আপনি শুধু গিয়ে বলবেন আমি হলাম ভোজন, আমাকে মুদ্রা দাও। আমি বললেই স্বর্ণমুদ্রা পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই জলটাও রেখে দিন। খুব শিগগিরই আমি অনেক সোনার মালিক হব। মনের ভেতরটা একেবারে আনন্দে ফুটছে। আমি তোমার ভোজন, আমায় স্বর্ণমুদ্রা দাও। ভোজন রঘু পাঠিয়েছে নাকি? হ্যাঁ, রঘু আমার পাঠিয়েছে। এবার আমার স্বর্ণমুদ্রা দাও, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। আচ্ছা, তুই আমাকে মারবি? তোর দেখাচ্ছি মজা। আয় তুই আমার পেটে বিশ্রাম কর। এটা কি হচ্ছে? এটা কি? আমার শরীর জ্বলে যাচ্ছে কেন? কাজ হয়ে গেছে, লোভী মালিকও মারা গেছে আর ভূতও মুক্তি পেয়ে গেছে। এবার আমি মন দিয়ে পরিশ্রম করে অনেক আয় করব। এটা হলো আমাদের নতুন বাড়ি। মানতে হবে জিজুর পছন্দকে। যখন জিজু কোনো জিনিস পছন্দ করে, একেবারে টপ ক্লাস পছন্দ করে। এই সবকিছু আমার সঙ্গেরই প্রভাব। আচ্ছা তাই? তা নয় তো কি? মিথ্যে বললে আমাকে বলে দাও, তুমি এই যে পোশাকটা পরে আছো সেটা কার পছন্দের? হ্যাঁ হ্যাঁ, তোমারই পছন্দের, কিন্তু জিজু থাক না, এর বেশি আর কিচ্ছু বলার দরকার নেই। আমি বুঝে গেছি। কি বুঝেছো? এটাই যে বিয়ের পর স্বামীরা স্ত্রীর গোলাম হয়ে যায়। কি দিদি? ইয়েস। তোমাদের দুই ভাই বোনের এইসব ফালতু কথা শেষ হয়ে গেলে জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে চলো। জিজু, ভালোই হয়েছে তুমি ওয়ার্কার্সদের বলে আগে থেকেই জিনিসপত্র ভিতরে ঢুকিয়ে দিয়েছো। না হলে এত বড় একটা বাংলোতে জিনিসপত্র গোছাতে গোছাতে আমার অবস্থাই খারাপ হয়ে যেত। কি দিদি? শুধু তোর নয়, আমার অবস্থাও খারাপ হয়ে যায় ছোটু। আমি জানি তোমরা খুবই দুর্বল, তাই আমি ওয়ার্কারদের বলে জিনিস গুছিয়েছি। আহা, ছাড়ো তো তুমি। আমি ভালোই জানি যে তুমি কত বড় বাহুবলী। নিচে উঠে এক গ্লাস জলও তো গড়িয়ে খাও না, আবার এসেছেন বাড়ি সাজাবেন। তোমাদের দুই অলসের চক্করে যদি থাকতাম তাহলে আমার নিজের অবস্থাই খারাপ হয়ে যেত। জিজু, এই কথাটা তো আমিও জানি যে 1 নম্বরের অলস আমি নয়, তুমি। চুপ করো। তুমি যদি আমার স্ত্রীর ভাই না হতে না, তাহলে এতক্ষণে আমি তোমার অবস্থা খারাপ করে দিতাম। যখনই দেখো সবসময় খালি দিদির পক্ষেই কথা বলে, বোকা কোথাকার। দিদি, ছেড়ে দাও এই লোকটাকে।
খালি এমনি এমনি ভ্যাক ভ্যাক করতে থাকে। দিদি, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও যাতে আমি খেয়ে ভালোভাবে শুতে পারি। হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে। তোমরা গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি দেখছি কি করা যায়। এ কি হচ্ছে? জানি না, আমিও কিছু বুঝতে পারছি না। আই থিঙ্ক ওয়েদারটা খারাপ হবার জন্যই বোধহয় এই সমস্ত কিছু হচ্ছে। আমার কথা শোনো, আমার কথা শোনো। সঞ্জয়, এটা কে বললো? আমার কথা শোনো, আমার কথা শোনো। দিদি, মনে হচ্ছে এখানে কোথাও ভূত আছে। পালাও দিদি, পালাও জিজু। সঞ্জয়, তাড়াতাড়ি খোলো দরজাটা। চেষ্টা করছি তো নাইনা, কিন্তু খুলছে না। এ কি? কিছু একটা করো, আমার ভাই তো লাট্টুর মতো ঘুরতেই থাকছে। দিদি, জিজু, বাঁচাও আমাকে, বাঁচাও। মায়াঙ্ক, মায়াঙ্ক, বাঁচাও আমাকে। সঞ্জয়, আমার কথা শোনো, আমার কথা শোনো। ওরে বাবারে, আমার কোমর। জিজু, আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে। আমরা কি এখনো বেঁচে আছি? এই বাড়িতে 100% ভূত আছে। আমরা আর এই বাড়িতে থাকবো না। আমরা সবাই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। চলো। হ্যাঁ জিজু, এই বাড়িটা ভুতুরে, তার থেকে চলো পালাই এখান থেকে। ঠিকই বলেছ তুমি, আমি এখনই ওনারকে ফোন করছি। কেন গো? এই কথা তো আমিও বলেছি। তুমি শুধু কেন মায়াঙ্ককে বলছো? কারণ আমার স্ত্রীর একমাত্র ভাইয়ের কথার গুরুত্ব আছে। পয়েন্ট। আই লাভ ইউ জিজু। আমার কথা নেই আর কি করছো তো? একবার শুধু এই বাড়ি থেকে বেরোই, তারপরে দেখাচ্ছি। হ্যালো। হ্যালো প্রকাশবাবু, আমি সঞ্জয় বলছি, আপনার ভাড়াটে। আমি ক্ষমা চাইছি প্রকাশবাবু, এই বাড়িতে আমরা থাকতে পারবো না। এটা ভুতুড়ে বাড়ি। আপনি আমাদের ডিপোজিটের টাকা ফিরিয়ে দিন, আমরা চলে যাব। খবরদার সঞ্জয় বাবু, আপনি অকারণে আমার বাড়ির বদনাম করবেন না। আমার বাড়ি মোটেও ভুতুড়ে নয়। যদি আপনি এর থেকে ভালো প্লেস পেয়ে যান, আপনি তাহলে যেতে পারেন। আপনি যে টাকা দিয়েছিলেন, আমি একটা অন্য জায়গায় ইনভেস্ট করেছি। নতুন ভাড়াটে এলেই আমি আপনাকে আপনার টাকা ফিরিয়ে দেব। থ্যাংক ইউ। আরে কিন্তু কি বললেন ওনার? উনি আমাদের ডিপোজিটের টাকা অন্য কোথাও ইনভেস্ট করেছেন, তাই যতক্ষণ না উনি নতুন ভাড়াটে পাবেন, ওই টাকা ফেরত দিতে পারবেন না। আমাদের লাগবে না কোনো টাকা। প্রাণ থাকলে সব থাকবে। আমরা আজই এখান থেকে বেরিয়ে যাব। কোথায় বা যাব? আর যদি আমরা কোথাও যাইও বা, কিন্তু এত জিনিসপত্র নিয়ে গিয়ে আমরা কোথায় রাখবো? আর এমনিতেও এই মুহূর্তে অন্য কোনো বাড়ি নেওয়ার মতো ডিপোজিটের টাকা আমার কাছে নেই। তাই যতক্ষণ না আমরা ডিপোজিটের টাকা ফেরত পাচ্ছি, এখানেই থাকবো। আরে সঞ্জয়, কিন্তু এখানে ভূত থাকে। আমরা কি করে তার সাথে ম্যানেজ করে থাকবো? সঞ্জয়, তোমার অন্য কোথাও অ্যাফেয়ার চলছে না তো? আর সেই জন্য ওই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি এখানে আমাকে ভূতের কাছে মেরে ফেলতে এনেছো? বলো। এই যে শোনো, এই সব নাটক বন্ধ করো তুমি। আমার কারোর সাথে কোনো সম্পর্কই নেই। ক্ষমা করো আমাকে।
জিজু, তখন থেকে তোমরা কি সব বলে যাচ্ছ? আরে চলো এখান থেকে, আমার ভূতকে খুব ভয় লাগে। তোমরা থাকার পরেও ওই ভূত এসে আমাদের উপর অ্যাটাক করলো। এর মানে হলো তোমাদের পরিবারেরই কোনো বয়স্ক আত্মা হবে। দিদি, কি গো? চিৎকার করো না, আর মন দিয়ে আমার কথা শোনো। আমার কাছে এই সব ভূত তাড়ানোর একটা দারুণ আইডিয়া আছে। তাহলে বল, মানে বলো, একটু তাড়াতাড়ি বলো। আই হেট ইউ বোথ। তারপরেও শোনো, আমি এক তান্ত্রিক বাবাকে চিনি, আর সত্যি বলতে কি উনিও আমাকে চেনেন। বাবা ভূত তাড়াতে একেবারে ওস্তাদ। আমি ওনাকে এখানে ডাকছি। উনি এলেই ভূত চলে যাবে, আর কাজও হয়ে যাবে। তখন আর আমাদের এখান থেকে যেতে হবে না। কি কেমন হবে? দিদি, জিজু পাগল হয়ে গেছে। তোমাদের যদি মরতে হয় তাহলে তোমরা মরো এখানে থেকে, এই ভুতুরে বাড়িতে। আমি তো চললাম। জিজু, তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে ফোন করো। বেঁচে থাকলে তাহলে দেখা হবে। হ্যালো। হ্যালো বাবা, আমি সঞ্জয় বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আনন্দনগরের 5 নম্বর বাড়িতে চলে আসুন। এই বাড়িতে ভূত আছে, তারা আমাদেরকে এই বাড়িতে বন্দি করেছে। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। বলি, আমি ওখানে যাব, কিন্তু দক্ষিণা কত দেবে? আরে বাবা, কত চান আপনি? 1 দিয়ে দিও। বাবা, আপনি 1 কি 2000ই নেবেন। আসুন। 2000? আমি তো 100 ভেবেছিলাম। তুই কত দিবি বল? বাবা, আমার কাছে তো শুধুমাত্র 50 টাকাই আছে। যা, তুই কাল আসবি। এখন আমায় অন্য কোথাও যেতে হবে। হ্যাঁ, আমি আসছি। তান্ত্রিক বাবা আসছেন। কিন্তু জিজু, হনুমান চল্লিশা পড়ো। আমি ফিল্মে দেখেছি, হনুমান চল্লিশা পড়লে ভূত আসে না। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তি লোক উজাগর। হনুমান চল্লিশা পুরোটা পড়ো। যদি না পড়ো তাহলে আমার ভগবানকে ইনসাল্ট করার জন্য তোমাদের এক এক করে আমি মারব। এক এক করে মারব। তোমরা দুজনে হনুমান চল্লিশা পুরোটা জানো কি? না, মরে গেলাম। তোমরা থামবে আর আমি শুরু করব। জিজু, বাঁচাও আমাকে। সঞ্জয়, আমায় বাঁচাও। এবার আর তোমরা বাঁচবে না। তুই ওদের মারতে পারবি না আমি থাকতে, বুঝলি? তান্ত্রিক বাবা এসে গেছেন। আমি যেখানে থাকি সেখানে ভূত পিশাচের এত সাহস নেই যে আমার শিষ্যের কোনো ক্ষতি করতে পারে। তুই আবার কে? আমি হচ্ছি বাবার বাবা, কালেরও কাল। নাম হলো সাকাল। কেমন আছিস মন্টু? আরে ভাই, আমার ভালো মন্দ এখন সব তোর হাতে। যখন থেকে তোকে 5টা বইয়ের কন্ট্রাক্ট দিয়েছি তখন থেকেই জীবনটা নরক হয়ে গেছে। 50 লাখ টাকা দিয়েছি তোকে, কিন্তু 5 মাস হয়ে যাওয়ার পরেও তুই এখনো পর্যন্ত আমাকে 2টো পেজও লিখে দিসনি। সরি ইয়ার, রাইটার্স ব্লগের ফেসটা থেকে বেরোতে চাইছি। তাড়াতাড়ি কিছু একটা লিখে দিচ্ছি। কোনো হিল স্টেশনে পাঠিয়ে দেবো নাকি, যদি তোর রাইটার ব্লক ব্রেক হয়ে থাকে? আই থিংক এটাই বেটার হবে। ঠিক আছে ভাই, যেমনটা তুই বলবি। কিন্তু একটা কথা বল, এই হিল স্টেশনের পেমেন্ট তোর কাছ থেকে কেটে নেব নাকি আমাকেও দিতে হবে এটা? রাইটারদের এমনিতেই লোক জোর করে একটু টাকা দেয়, তুই টাকা দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়ার কথা বলছিস আমায়? জোকস অ্যাপার্ট, বুক করে বলছি, দাঁড়া।
হ্যালো মন্টু বাবু, প্রণাম। হঠাৎ কি মনে করে ফোন করলেন আমায়? আরে জনাব, আপনার কাজের জন্যই তো আপনার কথা মনে পড়বে, তাই না? ঠিকই বলেছেন। কটা বাংলো বুক করবেন আপনি? একটাই চাই শর্মা, কিন্তু এমন একটা জায়গা যেখানে বসে একজন লেখক যেন গুছিয়ে সব গল্প লিখতে পারে। আরে শুধু এইটুকুই চাহিদা মন্টু বাবু? ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। এমন একটা বাংলো দেখাবো না, দেখে চমকে উঠবেন, তাও সেটা অর্ধেক দামে। তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে ভাই। আরে স্যার, ওরকম কোনো সমস্যাই নেই, শুধু ওখানে একটা গাছ আছে, ওটার থেকেই একটু দূরে থাকতে হবে। আরে গাছ নিয়ে আমি কি খাবো নাকি? আমি রাইটার চৌধুরীর সাথে কথা বলে ওনাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। কাল অথবা পরশুর মধ্যে উনি ওখানে পৌঁছে যাবেন। কিন্তু মনে রাখবেন, উনি কিন্তু খুব নামকরা রাইটার, কোনো ডিস্টার্ব যেন না হয় ওনার। আরে টেনশন নেবেন না মন্টু বাবু, আপনি পাঠিয়ে দিন ওনাকে, আমি দেখে নেব। প্রণাম। আরে বাবা মিশ্র বাবু, আরে নিয়ে নেবেন আপনার 200 টাকা আপনি। হ্যাঁ, আমি কি এখান থেকে পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা, আমি এখন ফোনটা রাখছি, কাস্টমার এসেছে, টাকা কামাবো তারপর না দেবো আপনার টাকা। হ্যাঁ হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, আপনি কে? আমার নাম চৌধুরী। ওই মন্টু একটা... ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলেন উনি আমাকে। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম, কখন থেকে বসে আছি। চলুন যাওয়া যাক পাহাড়ের উপর, একেবারে খাসা ব্যবস্থা করে রেখেছি আপনার জন্য। আসুন, পরে নিন চৌধুরী মশাই, ফর সেফটি। চলুন। আরে যাব বলেই তো বাইকে উঠে বসলাম, চলুন। তাছাড়া আমার এই বাইকটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করুন। এই বাইকটা আমি ডেভিডের সানের থেকে নিয়েছিলাম, আরে বাইরেও নিয়ে গিয়েছিলাম আমি। দারুণ বাইক এইটা। এই নিন চৌধুরী মশাই, চলে এসেছি, এইটা আপনার বাংলো। কেমন লাগলো বলুন এবার? মাইন্ড ব্লোয়িং, এরকমই তো জায়গা চাইছিলাম। আরে তাহলে তো কথা হয়েই গেল। এই নিন আপনার চাবি, আর ভিতরে চলে যান। আমি ততক্ষণ আপনার জন্য খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে আসি। ততক্ষণ আপনি কিচেনের মধ্যে রাখা নুডলস বানিয়ে খেয়ে নিন। কিন্তু 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 কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। কেন, ওখানে কোনো ভূত প্রেত থাকে নাকি? হ্যাঁ, তার থেকেও বড় কিছু আছে ওখানে। মানে? মানে হলো যে ওটা কিন্তু এই বাংলোর সম্পত্তি নয়। ওর মালিক যদি একবার অবজেকশন করে দেয়, তাহলে কিন্তু আপনার এখানে থাকা মুশকিল হয়ে যাবে। আমি জিনিসপত্র নিয়ে আসছি। হ্যাঁ মন্টু, দ্য প্লেস ইজ ড্যাম বিউটিফুল। যদি তুই এখানে থাকতিস রে, স্বর্গ এটা, স্বর্গ। আচ্ছা চল ভাই, আমার মনে হয় ও এসে গেছে। আরে চৌধুরী, এসব কি করছিস তুই রে? গল্প লিখতে এসেছিস, ড্রয়িং করতে নয়? মনে হচ্ছে কোনো অন্য জানালার পাশে বসে লিখতে হবে। এখানে তো চারদিক দিয়েই গাছটা দেখা যাচ্ছে। হ্যাঁ মন্টু, বল। আরে আমি কি বলবো, তুই তো বলবি ভাই। এত সুন্দর জায়গায় বসে কতগুলো পেজ লিখলি? কিছুই লিখতে পারিনি রে ভাই। এখানে একটা গাছ আছে যেটা আমার থটসকে ব্রেক করছে। সব জানালা দিয়ে ওই গাছটাই শুধু দেখা যাচ্ছে। দেখ চৌধুরী, বন্ধুত্ব একদিকে, বিজনেস কিন্তু আর একদিকে। আমি কিন্তু তোর এই ট্যান্ট্রাম বেশি সহ্য করতে পারবো না ভাই। কখনো রাইটার্স ব্লগ, কখনো দারুণ জায়গা। এখন দারুণ জায়গায় একটা গাছ তোকে সমস্যায় ফেলছে। এরকম বাহানা যদি তোকে করতেই হয়, তাহলে প্লিজ আমার ওই সাইনিং অ্যামাউন্ট তুই আমাকে ফিরিয়ে দে। আমি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেব, তাও কম টাকায়। আরে তুই ভুল ট্র্যাকে যাচ্ছিস মন্টু। ওকে, কালকের মধ্যে কিছু শুরু করছি আমি। বাই। সরি গাছ বাবা, তোমাকে শহীদ হতে হবে।
এইবার খেলা হবে। হ্যাঁ বলো শর্মা। আরে কি আর বলবো চৌধুরী মশাই, এটা বলুন যে বাংলোটায় মজা হচ্ছে নাকি না? বাংলো তো আপনাদের খুব সুন্দর শর্মাজি, কিন্তু এই গাছটা খুব কদাকার। আমার ভাবনাগুলোর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই গাছটা। আমি এই গাছটা কাটতে যাচ্ছি। এই গাছটার যে মালিক, আমি তার সাথে কথা বলে নেব। আরে না না, এটা আপনি করবেন না চৌধুরী মশাই, এটা কন্ট্রাক্টেও লেখা আছে ওই গাছটা আপনি কাটতে পারবেন না। আরে কি হয়েছে শর্মাজি, এটা তো একটা গাছ। ওটা গাছ নয় চৌধুরী মশাই, ওটা হলো জল জ্যান্ত, জীবিত। ও আপনাকে নিজের ক্ষতি কিছুতেই করতে দেবে না, উল্টে ওর ক্ষতি করার জন্য আপনাকে কিন্তু ও ছেড়ে কথা বলবে না। আমার কথা শুনুন, আপনি বাংলোয় যান আর বিশ্রাম করুন। সরি শর্মা, গাছটা তো আমাকে কাটতেই হবে। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, চৌধুরী মশাই দাঁড়ান, যাবেন না। ভাই চৌধুরী মশাই তো গেল। এত রক্ত কেন? তোমরা নিজেদের স্বার্থের জন্য আমাকে কোথাও বাঁচতে দিচ্ছ না। আমি যেখানেই বেড়ে উঠি সেখানেই কাটতে আসো। একটা কথা জিজ্ঞেস করছি, আমি যদি না থাকি তাহলে তোমরা পৃথিবীতে থাকবে কিভাবে? আমি তো তোমাদেরকে অক্সিজেন দিই, আর তুমি আমাকেই মারছো। যদি আমি এখন তোমাকে মেরে ফেলি কেমন লাগবে? না, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তাহলে বলুন কেমন লাগলো এই বাংলো? মাইন্ড ব্লোয়িং। আমি এখানেই থাকবে। তাহলে এই নিন চাবি, কিন্তু কিন্তু কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। আরে এমনটা কেন বলছো তুমি? কারণ ওই গাছটা জীবিত। জয় হিন্দ স্যার। হ্যাঁ স্যার, আমরা খবর পেলাম রঘু হোটেলে যারা খাবার খেতে গেছিল তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, স্যার আমি এখন রঘু হোটেলের দিকেই রওনা দিচ্ছি। ওকে স্যার, জয় হিন্দ স্যার। স্যার আপনারা এখানে কেন? আমরা এখানে আসতে পারবো না? আরে স্যার, ব্যাপারটা সেরকম নয়, এটা তো আপনাদেরই হোটেল, আর আপনি আসায় তো আমাদের হোটেলের সম্মান বেড়ে গেল। খবর পেলাম যে তোমার হোটেলের খাবার খাওয়ার পর লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে স্যার, সেরকম কিছুই নয়, আমাদের হোটেলের খাবার সব থেকে সস্তা আর সুস্বাদু হয় স্যার। তাই তো আশেপাশের হোটেলের বিক্রি বন্ধ হয়ে গেছে, তাই ওরা এই সমস্ত রটাচ্ছে। হ্যাঁ স্যার, এখানে এরকম কোনো কিছুই পাইনি যাতে আমাদের মনে হয় এখানে কোনো সমস্যা চলছে। ঠিক আছে স্যার, আমি এর উপর নজর রাখবো স্যার। জয় হিন্দ স্যার। সকাল থেকে সন্ধে হয়ে গেল, আজ একজনও তো গ্রাহক এলো না। হ্যাঁ বস। রঘু, এসব কি হচ্ছে কি? এক সপ্তাহ হয়ে গেল এখনো একটাও গ্রাহক এলো না। বস, মানুষ ভয় পেয়ে গেছে, একবার পুলিশও তো ঘুরে গেছে, তাই হয়তো গ্রামের মানুষ আসা বন্ধ করে দিয়েছে। আমি কোনো বাহানা শুনতে চাই না রঘু। এমনটা যদি চলতে থাকে তাহলে আমার কাজে লোকসান হয়ে যাবে, আর যা আমি মেনে নেব না। বস, আপনি রাগ করবেন না, আমি কিছু একটা করছি। এটাই ভালো হবে তোমার জন্য আর আমার কাজের জন্য। আজ থেকে 50 টাকায় নয়, বদলে 20 টাকায় পেট ভরে খেয়ে যান সস্তা আর সুস্বাদু খাবার। আসুন আসুন, 20 টাকায় পেট ভরে খেয়ে যান। চলে আসুন দাদা, খাবার খেয়ে যান, একটু ব্রেকফাস্ট করে যান। বেশি নয়, মাত্র 20 টাকায়। না ভাই, তোমার এই খাবারের চক্করে যদি আমার কিছু হয়ে যায় তো? না ভাই, আমাকে ক্ষমা করো, আমি তোমার এই হোটেলের খাবার খাবো না। আরে তেমন কিছুই হবে না, একবার তো এসে দেখুন, খুব সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে। আরে ভাই, খিদে নেই আমার, যেতে দাও আমাকে। আরে খিদে নেই তাতে কি হয়েছে, গিয়ে অন্তত এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে যান।
দাদা আমার নাম হলো ভোলা, আমি একটা পথিক আর আমার খুব জোরে খিদে পেয়েছে। এখানে যদি খাবার পাওয়া যায় তাহলে আমি খিদেটা মেটাতে পারি। আরে দাদা, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমার হোটেলের খাবার সব থেকে সস্তাও আবার সুস্বাদুও। কিন্তু দাদা আমার কাছে তো টাকাই নেই। আরে কোনো ব্যাপার নয়, যদি বিপদের সময় মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন মানুষ? দাদা আপনি কত দয়ালু মানুষ। আরে এসব ছাড়ো আর আমার সঙ্গে চলো। এই সামনেই আমার হোটেল রয়েছে, সেখান থেকে খেয়ে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আরে এদিক ওদিক কি দেখছিস? চল তুইও উঠে দাঁড়া আর কাজে লেগে পড়। এসব কি হচ্ছে? আমাকে এখানে কেন বেঁধে রেখে দিয়েছেন? তুই এখানে আমাদের হয়ে কাজ করবি, যাতে আমরা আরো অনেক সোনা পাই। আমি আপনাদের কোনো কাজ করব না। কাজ তো তোমাকে করতেই হবে, নইলে তোমাকে একদম শেষ করে দেব। ওই সময় এখানে কি করছে? আরে স্যার, আপনি যদি কোনো কাজ থাকতো তাহলে আমাকে ডাকতে পারতেন। আরে না না, খাবার খেতে এসেছি তোমার হোটেলে। স্যার, হোটেল তো বন্ধ হয়ে গেছে, তারপরেও দেখছি যদি কিছু থাকে আপনার জন্য। স্যার, এই ডাল রুটি পড়েছিল, আপনি এটা দিয়েই কাজ চালিয়ে নিন। এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, ওই হোটেলের ইন্টেরিয়রটা ঠিক করাচ্ছি। তুই যদি এখন কাজ করতে না চাস তাহলে তোর অবস্থা ওর চেয়েও খারাপ হবে। কেন জেদ করছিস? এটাই তোর নিয়তি। আচ্ছা, তাহলে হোটেলের ব্যবসার আড়ালে এই কাজ করছো? হ্যাঁ, আপনি এখানে কেন এসেছেন? যেখানে অন্যায় হয় সেখানে আমাদের মতো পুলিশ অফিসার পৌঁছেই যায়। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে নিরপরাধ লোকেদের এখানে নিয়ে আসো বেআইনি এই সমস্ত কাজ করাবার জন্য। এবারে তো তুই অনেক কিছু জেনে ফেলেছিস আমাদের ব্যাপারে, তাই তোকে এবার মরতে হবে। না রঘু, একেও কাজে লাগিয়ে দাও, যাতে ওকে দেখে অন্যরা বুঝতে পারে যে আমার এখানে কাজ করবে না বলার সাহস যেন কেউ না পায়। এই ইউনিফর্ম লোকেদের সুরক্ষার জন্য পরেছি আমি, তোর চামচেগিরি করার জন্য নয়। ওকে ছেড়ে দাও, না হলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রঘু, প্রথমে ইন্সপেক্টরকে শেষ করে দে, তারপর এই শয়তানটাকে। কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমি আজ থেকে সমস্ত বাজে কাজ বন্ধ করে দেব, আর এই লোকগুলোকেও আমি ছেড়ে দেব। আমাকে যেতে দাও। মরতে তো তোকে হবে, কারণ আমি তোকে মারতেই এসেছি। দাঁড়ান, আমি জানি না আপনি আসলে কে, কিন্তু এটা অন্যায় হচ্ছে। আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না।
এই মাল্য সাহেব এই আইন নিজে হাতে ভঙ্গ করেছিলেন আজ থেকে 3 বছর আগে। আমি এই ভীমাপুর গ্রামের থানার অফিসার ইনচার্জ ছিলাম, ইন্সপেক্টর ভোলা সিং। একদিন ওরা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে আর আমার সাথীদের থানার মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল। আমার কাছে এই মাল্য সাহেবের বিরুদ্ধে প্রমাণ ছিল। আপনি একজন পুলিশের লোক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না? কখনো কখনো এই ধরনের ক্রিমিনালকে সাজা দিতে গেলে আইনের বেড়াজাল টপকে গিয়ে আইন হাতে তুলে নিতেই হবে তোমায়। ভয় পেও না, এবার তোমরা সবাই স্বাধীন। দাদা, এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট। তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো? কোনো মিসিং নেই তো? আরে দাদা, তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে? এখানে তো 10টা থালা, 20টা চামচ, একটা তাকিয়া আর একটা চাদরে মরচে ধরে গেছে। যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু, তখন থেকে আমি একটা জিনিসই দেখছি। জিজ্ঞেস করো কি? হ্যাঁ বলুন কি? ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন। এটা শখ নাকি অভ্যাস? কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয়, অভ্যাসও নয়। ওরা এই বাসনপত্রগুলো বিয়ে বাড়িতে গিয়েই জোগাড় করেছে। মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে। ঠিকই বলেছো তুমি দাদা, তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার নাম বীর। আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার। আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই। নিশ্চয়ই করবেন। শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন। পার্টি কালকে করব আমরা, আর অন্ততপক্ষে সেখানে 100 জন থাকবে। খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই এ ক্লাস। আপনাদের 100 জন লোক খুশি হবেই হবে। আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন। ডেকোরেশন আর খাবার মিলিয়ে 15 লাখ টাকা পড়বে। আপনাকে 20% অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, আপনি এই 5 লাখ টাকা রাখুন। যাক, সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে। এ কি, কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন? শোনো শোনো, এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন? ও ক্ষমা করে দেবে দাদা, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে। শয়তান ছেলে, আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে? আরে মূর্খ ছেলে, মনোযোগ কোথায় থাকে তোমার? আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই? এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে। দাদা তুমি রাগ করো না, আমি একটা ব্যবস্থা করতে পারি। স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে, সেটা চলেও। আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই, কাল পাল্টে নেব। কি বলো দাদা? এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে? যে জিজ্ঞাসা করছিস কি করব দাদা? চল স্টোর রুম, দেখা আমাকে ফ্রিজ। এই যে দাদা, এটা একেবারে দারুণ ফ্রিজ। সত্যি চালু আছে তো? মিথ্যে বললে আমার জিভ কেটে যাবে দাদা। ঠিক আছে, তুই যা কিচেনটা দেখ, আমি এটা সেট করছি। আচ্ছা দাদা। ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে, না হলে নতুন ফ্রিজ কিনতে হতো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। খোলো প্লিজ। এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে।
কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি। এর ভেতর তো কেউ থাকতেই পারে না। তাহলে আওয়াজ? এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? দাদা, শুনছেন দাদা? আপনি কাঁদছেন কেন? কে আপনি? দাদা কিছু বলুন না। এভাবে এভাবে দেখবেন না দাদা, আমার ভয় লাগছে। আপনার নামটা কি? তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না। যদি ভুলে যাই তাহলে দাদা হেভি গাল দেবে। দাদা, দাদা, দাদা কি হয়েছে? দাদা, দাদা, কি হয়েছিল আমার? জানি না দাদা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। এরকম এরকম করে দেখবেন না দাদা, আমার খুব ভয় লাগছে। আপনার নাম কি? ভিক্কি, আমার নাম ভিক্কি। কি ভাবছো তুমি দাদা? কিছু না। খাবার রেডি হয়েছে? খাবার তো রেডি হয়েই গেছে দাদা, কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে। ঠিক আছে, এই নে, যদি আর কারোর টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি। হ্যাঁ দাদা, কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা। সব কাজই মোটামুটি ভালোই হয়েছে, তোমরা কি বলো? ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। চিন্তা করবেন না স্যার, এখানে সব খাবার এ ক্লাস হয়। একটা ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে। আসুন দেখাচ্ছি, জিভে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াও, এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে। মদন, এই ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব, নাকি আরো কিছু বিষয় আছে এর মধ্যে? এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বেশ অদ্ভুত। কিরকম গল্প? ভিকিকে তো আপনারা সবাই চেনেন। তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি। আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি 4 চাকার গাড়ি করে আসা যাওয়া করবে। এটা তো খুব খুশির খবর, তোমরা কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, চিয়ার্স। ভিকি, তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের ওপর রোয়াব দেখাবি না তো? রোয়াব তো না, তবে হ্যাঁ, তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকবো। তুই আমাদের শাসাচ্ছিস? নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই? এই নে। এই শোন, চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে, আর তুই আমাদের আগে চলে যাবি। এই নে। যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি, তাই না? এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য। এর আগে এখানে কেউ চলে আসুক, তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো। হাত লাগাও, চলো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো।
আমি মরে যাব, আমাকে বাইরে বের করো। আমরা ধরা পড়ে যাব না তো? বীরের প্ল্যান কখনো ফেল করে না। তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে? দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে। এটা এই হোটেলের পুরনো মালিক কিনেছিল আর স্টোর রুমে পড়েছিল। ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল। ওই আমাকে বলল তোমাদের তিনজনকে নিতে এসছে। গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি, কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না। তো আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি? হ্যাঁ, ভিকি, যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ভিকি, না, তুই এমনটা করতে পারিস না। আমরা তো বন্ধু, বল। বন্ধু যদি হও তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মতন বিশ্বাসঘাতক আর বেঈমান বন্ধু যেন কাউকে না দেয়। তৈরি হয়ে যাও। খোলো, আমাদের বাইরে বের করো। খোলো, দরজাটা খোলো, আমাদের বাইরে বের করো। আরে এটা কি ছিল দাদা? এটা এমন একটা ঘটনা যেটা তুই আর আমি ছাড়া আর কেউ বিশ্বাস করবে না যে এরকমও ঘটেছিল। তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই গেঁথে রাখিস।